أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। তো সবাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি। মোটামুটি 12 থেকে 14টা ধারা আছে। দেখি 3-4 দিন ক্লাস শেষ করতে পারি কিনা। মনে হয় সম্ভব হবে না। আমরা সর্বপ্রথম একটু রিভিশন দেবো, তারপরে ইনশাআল্লাহ নতুন ক্লাস শুরু করবো। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। সংশোধন 2020 সাল। যখন 2020 সালে সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। ধারা 1। এক ধারায় আছে পরিচিতি এবং কার্যকারিতার তারিখ। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। অ্যালকালয়েড। ধারা 2-4 অ্যালকালয়েড। ধারা 2-5 অ্যালকোহল। ধারা 2-24 বিয়ার। ধারা 2-25 ব্রিওয়ারি। ধারা 2-29 মাদকদ্রব্য। ধারা 2-31 মাদকাসক্ত। ধারা 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উপাদান ইত্যাদি নিষিদ্ধ। অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। আর ধারা 10-এ বলা আছে অ্যালকোহল উৎপাদনে ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। অর্থাৎ ধারা 9-এ বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন নিষিদ্ধ। আর ধারা 10-এ বলা আছে অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। ধারা 11 অ্যালকোহল পান ইত্যাদি। অ্যালকোহল পানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 11 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 12 গুরুত্বপূর্ণ। মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। অর্থাৎ একজন সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপক মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দিতে পারবেন এবং সেই ব্যবস্থাপত্র অনুযায়ী একবারের অধিক মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। ধারা 12। ধারা 13-তে বলা আছে লাইসেন্স, পারমিট বা পাস ইত্যাদি প্রদানের ক্ষমতা কে প্রদান করতে পারবেন? মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার বা কর্মকর্তা। কতদিনের জন্য পারবেন? 1 অর্থ বছরের জন্য পারবেন। ধারা 13। ধারা 14-তে বলা আছে কোন কোন ব্যক্তিকে দেয়া যাবে না, অর্থাৎ বিধিনিষেধ। লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। যদি কোনো ব্যক্তি নৈতিক স্থলন্দনিত কোনো অপরাধের কারণে 3 মাসের কারাদণ্ড হয় অথবা 500 টাকা অর্থদণ্ড হয়, সে অর্থদণ্ড প্রদান করার পর এবং 3 মাস কারাদণ্ড ভোগ করার পর যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তাহলে সেই ব্যক্তিকে কি করা যাবে না? লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে না। অর্থাৎ খতে বলা আছে যে কোনো প্রকার দণ্ডে দণ্ডিত হইলে। গতে বলা আছে লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত ভঙ্গ করলে তার লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত ভঙ্গ করলে লাইসেন্স, পারমিট বা পাস বাতিল হয়ে যায়। ধারা 14। ধারা 13-তে বলা আছে কে দিতে পারবেন? মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার। আর ধারা 14-তে বলা আছে কাকে দেয়া যাবে না। যে অপরাধে অপরাধী হবে তাকে দেয়া যাবে না। ধারা 16 লাইসেন্স বাতিল করা যাবে। লাইসেন্স বাতিল করা যাবে কখন বাতিল করা যাবে? যদি কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অথবা কোনো অপরাধ করে। অপরাধ যদি শর্ত ভঙ্গ করে তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী অধিদপ্তর যারা থাকবেন কর্মরত, যারা লাইসেন্স প্রদান করছেন তারা লাইসেন্স বাতিল করবেন। আর একটা বিষয় আছে, যদি কোনো ব্যক্তি খুব ক্ষতিগ্রস্ত হয়
দুইয়ে বলা আছে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তিনি কি করতে পারবেন? 30 দিনের ভিতরে আপিল করতে পারবেন। যদি মহাপরিচালকের অধস্তন কেউ করে তাহলে মহাপরিচালক বরাবর, আর যদি মহাপরিচালক করে তাহলে সরকার বরাবর। উপধারা 2 যখন আপিল করা হবে, আপিল করার পর কি করতে হবে? আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সে রায় চূড়ান্ত রায় বলে গণ্য হবে। ধারা 17। ধারা 17-তে বলা আছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। ধারা 16-তে বাতিল, ধারা 17-তে স্থগিত। আর ধারা 18-তে বলা আছে অন্যান্য লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। ধারা 19, মাদক দ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করার ক্ষমতা, সাময়িকভাবে বন্ধ করার ক্ষমতা। অর্থাৎ ধারা 19-এর একে বলা হয়েছে যদি মহাপরিচালকের অনুমোদন ব্যতীত জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার যদি মনে করেন তার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ করা প্রয়োজন, তাহলে লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য বন্ধ করতে পারেন। আর দুয়ে বলা হয়েছে এই মাদকদ্রব্যের দোকান বা পানশালা পূর্বেই মহাপরিচালকের অনুমোদন ক্রমে আরো 30 দিন সময় পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। তৃতীয়তে বলা হয়েছে উপধারা 1 এবং 2-এ যদি কোনো দোকান, মাদকদ্রব্যের কোনো দোকান বন্ধ করা হয় সে বিষয়ে তাহলে মহাপরিচালককে লিখিতভাবে অবহিত করতে হবে। ধারা 19। ধারা 20-এ বলা হয়েছে প্রবেশ ও পরিদর্শন ইত্যাদির ক্ষমতা, কে প্রবেশ করতে পারবেন আর কে পরিদর্শন করতে পারবেন। যেখানে মাদকদ্রব্য উৎপাদন করা হয় বা বাজারজাত করা হয়, সংরক্ষণ করা হয়, মজুতজাত করা হয়, সেখানে মহাপরিচালক বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার সেখানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। আর যদি দোকান পরিদর্শন করার প্রয়োজন মনে করেন তাহলে দোকান যখন খোলা হবে তখন খোলা অবস্থায় দোকানে প্রবেশ করতে পারবেন এবং পরিদর্শন করতে পারবেন। ধারা 20। ধারা 21-এ বলা হয়েছে প্রকাশ্য স্থান, প্রকাশ্য স্থান বা যানবাহন পরিদর্শন, তল্লাশি, আটক বা গ্রেপ্তারের ক্ষমতা। ধারা 21। ধারা 23-এ বলা হয়েছে পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা। ধারা 23টা খুবই গুরুত্বপূর্ণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের জন্য। পরোয়ানা ব্যতীত তল্লাশি ইত্যাদির ক্ষমতা আমরা এর আগে পড়ছি ফৌজদারি কার্যবিধি আইনে বিনা পরোয়ানায় তল্লাশি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পদ্ধতি, তল্লাশির পদ্ধতি। যদি বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি কোনো প্রশ্ন হয় তাহলে এখান থেকে দিতে পারবেন। ওইদিকে মনে করেন যে দেওয়া যাবে ফৌজদারি কার্যবিধি আইনের বিভিন্ন ধারা আছে বিনা পরোয়ানায় তল্লাশি, সেই সাথে সাথে এখানেও দেওয়া যায় এই ধারা 23 অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 23 অনুযায়ী বিনা পরোয়ানায় তল্লাশি সম্পন্ন করা যায়। ধারা 23। ধারা 23-এর 1, মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি বিশ্বাস করেন মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে বা সংগঠিত হবে বা সংগঠিত হইতে পারে বা ষড়যন্ত্র হইতেছে এরূপ যদি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স ব্যতীত লাইসেন্স ব্যতীত নিম্নরূপ কার্য সম্পাদন করতে পারেন। ধারা 23-এর 1 উক্ত স্থানে প্রবেশ করতে পারেন। যদি প্রবেশে বাধা প্রদান করে বা অনুমতি না দেয় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করতে পারেন। প্রবেশ করার পর যা কিছু পাওয়া যাবে তল্লাশি করে মাদকদ্রব্য বাজারযোগ্য বস্তু বা দলিল দস্তাবেজ যা কিছু পাওয়া যাবে তা আটক করতে পারবেন। যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তার দেহ তল্লাশি করতে পারবেন। যদি যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 23-এর 1। ধারা 23-এর 2 বলা হয়েছে উপধারা 1-এ যা কিছু থাকুক না কেন সূর্যোদয় হতে সূর্যাস্ত সময় পর্যন্ত অর্থাৎ রাত্রিকালীন সময়ে যদি কোথাও তল্লাশি করার প্রয়োজন হয় এবং যদি মনে হয় যে যদি তল্লাশি করা না হয় তাহলে কোনো বস্তু দলিল বা মাদকদ্রব্য হারিয়ে যেতে পারে, নষ্ট করতে পারে বা কোনো প্রমাণ নষ্ট করে দিতে পারে বা আসামি পালিয়ে যেতে পারে বা আসামি পলায়ন করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? রাত্রিকালীনে তল্লাশি করা যাবে এবং উত্তেজনা তল্লাশি পূর্বক যা কিছু পাওয়া যাবে তা আটক করা যাবে। ধারা 23। ধারা 24। ধারা 24-এ বিভিন্ন পরীক্ষা। ধারা 24। ধারা 25। ধারা 24, দেহ তল্লাশির জন্য বিভিন্ন ধরনের বিশেষ পরীক্ষা। ধারা 25, আটক সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে। অর্থাৎ এই আইন অনুসারে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বা কোনো মালামাল বা কোনো বস্তু যদি জব্দ করা হয় তাহলে সেই মালামাল জব্দ এবং গ্রেপ্তার সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে
অবহিত করতে হবে এবং তার একটি অনুলিপি কি করতে হবে, মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে। মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হবে কারণ মহাপরিচালককে সে বিষয়টি অবগত করতে হবে। ধারা 25। ধারা 26-এ বলা হয়েছে বাজেয়াপ্ত যোগ্য মাদকদ্রব্য ও বস্তু। ধারা 26 বাজেয়াপ্ত যোগ্য মাদকদ্রব্য ও বস্তু। ধারা 27 বাজেয়াপ্তকরণ পদ্ধতি, অর্থাৎ বাজেয়াপ্ত কিভাবে করতে হবে তার পদ্ধতি। ধারা 28 বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তি ও বিলিবন্দেজ। ধারা 28। ধারা 29-এ বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধান। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধান। ধারা 26 থেকে ধারা 29। ধারা 26 থেকে ধারা 29-এর ভিতরে ধারা 28টা একটু বেশি গুরুত্বপূর্ণ। আজকের নতুন পড়া ধারা 31 মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা। ধারা 31, যদি কখনো প্রশ্ন হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ তদন্তের সময়সীমা বিস্তারিত আলোচনা করুন, মার্ক 5 অথবা মার্ক 6, তাহলে ধারা 31 অপরাধ তদন্তের সময়সীমা। ধারা 31-এর 1, ধারা 31-এর 1-এ বলা হয়েছে মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা হবে নিম্নরূপ। ধারা 31-এর 1-এর ক, মাদকদ্রব্য অপরাধ সংঘটনের সময় হাতে নাতে ধরা পড়লে ধরার তারিখ হতে 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। তিরিশের ধারা 31-এর 1-এর ক, তাহলে যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠন করে অপরাধ সংগঠনের সময় যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে কি করতে হবে, 30 কার্য দিবসের মধ্যে অপরাধের তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর খতে বলা হয়েছে যদি হাতে নাতে ধরা না পড়ে তাহলে অপরাধের প্রাথমিক তথ্য প্রাপ্তি বা আদালত হতে অপরাধ তদন্তের জন্য যদি নির্দেশনা আসে তাহলে সেই আদেশ প্রাপ্তির তারিখ হতে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। ধারা 31-এর 1-এর খ, ধারা 31-এর 1-এর গতে বলা হয়েছে একই অপরাধ, অপরাধ কয়টি, একটি বা একই মামলায় গ্রেপ্তার ও পলাতক আসামি থাকলে তদন্ত 60 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি মামলা হয়েছে, মামলাতে 5 জন অপরাধীকে দেওয়া হয়েছে। মনে করেন রহিম, করিম, যদু, মধু, কদু 5 জন অপরাধী আছে। এখন দেখা গেল এই অপরাধের ক্ষেত্রে বা এই মামলায় 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, রহিম এবং করিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 3 জন যারা আসামি আছে, অপরাধী আছে, যদু, মধু, কদু, এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সেক্ষেত্রে এই অপরাধের তদন্ত করার জন্য 60 কার্য দিবস সময় পাওয়া যাবে। এই 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। অর্থাৎ কিছু আসামি গ্রেপ্তার হয়েছে, কিছু আসামি এখনো বাইরে আছে, এই অপরাধের তদন্তের ক্ষেত্রে 60 কার্য দিবস পর্যন্ত সময় পাওয়া যাবে। ধারা 31-এর 1। তাহলে যদি অপরাধী হাতে হাতে ধরা পড়ে তাহলে 30 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। আর যদি অপরাধী হাতে হাতে ধরা না পড়ে তাহলে অপরাধের সংবাদ প্রাপ্তির তারিখ হতে অথবা আহ যে আদালত বা ম্যাজিস্ট্রেট এই অপরাধ তদন্তের জন্য আদেশ দিবেন সেই আদেশ প্রাপ্তির তারিখ হতে 60 কার্য দিবসের মধ্যে কার্য দিবস 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। ধারা 31-এর 1-এর খ। আর গতে বলা হয়েছে একই মামলায় যদি কিছু আসামি গ্রেপ্তার হয় এবং কিছু আসামি যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে তদন্ত সমাপ্ত করতে হবে 60 কার্য দিবসের মধ্যে। ধারা 31-এর 2, উপধারা এক অনুসারে তদন্ত কার্য সম্পন্ন করা না গেলে কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করবেন। অর্থাৎ উপধারা 1 অনুসারে যখন তদন্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে না, 30 দিন, 60 দিন, 60 দিন এই সময়ের ভিতরে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয় তাহলে অতিরিক্ত 15 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করবেন। কতদিন? অতিরিক্ত 15 দিন। তাহলে তাহলে কতদিন হয়? প্রথমে 30 দিন, তার সাথে 15 দিন, অথবা 60 দিন তার সাথে 15 দিন, 75 দিন অথবা 45 দিন এই সময়ের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এবং এই বিষয়ে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা আদালত, যে আদালত তদন্তের জন্য আদেশ দিচ্ছেন সেই আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে। ধারা 31-এর 2। ধারা 31-এর 3, 31-এর 3-এ বলা হয়েছে উপধারা 2 অনুসারে যখন তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না
তখন সময় অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 15 দিন অতিরিক্ত সময় নেওয়ার পরও কি করতে হবে? তদন্ত কার্যক্রম যদি সমাপ্ত করা সম্ভব না হয়, তাহলে ওই 15 দিন কার্যক্রম, 15 দিন, 15 কার্য দিবস অতিক্রান্ত হওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা আদেশ প্রদানকারী আদালত বা ম্যাজিস্ট্রেটকে তদন্ত সমাপ্ত না হওয়া সম্পর্কে লিখিতভাবে অবহিত করতে হবে বা জানাইতে হবে। ধারা 31-3। ধারা 31-4, প্রত্যেকটি অপরাধের তদন্তের ক্ষেত্রে 31-4 ধারা কি করা হয়? তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়, অর্থাৎ নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। এখানেও ঠিক সেম। ধারা 31-4, উপধারা 3 অনুসারে তদন্ত সমাপ্ত না হওয়া সম্পর্কে অবহিত হওয়ার পর, অর্থাৎ যখন তদন্তকারী কর্মকর্তা উপধারা 3 অনুসারে কি করবেন, যে তদন্ত সমাপ্ত আমি করতে পারি নাই 45 দিনের ভিতরে অথবা 75 দিনের ভিতরে, তখন তিনি যে লিখিত আবেদনটা দিবেন, লিখিত ভাবে যে জানাবেন, এই জানানোর পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা তদন্তের আদেশ প্রদানকারী আদালত বা ম্যাজিস্ট্রেট কি করবেন? অন্য কোনো অফিসারের নিকট তদন্তভার হস্তান্তর করতে পারবেন। যখন অন্য কোনো অফিসারের নিকট তদন্তভার হস্তান্তর করা হবে, তখন নতুন তদন্তকারী কর্মকর্তা নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 31-4 ক, অপরাধী হাতে নাতে ধরা পড়লে অর্ধেক সময় পাবেন, 15 দিন। আর অপরাধী যদি হাতে নাতে ধরা না পড়ে, তাহলে 30 কার্য দিবস। 60 কার্য দিবসে অর্ধেক, 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করবেন। ধারা 31-5। ধারা 31-5, উপধারা 4 অনুসারে তদন্ত কার্যক্রম যদি সমাপ্ত করা সম্ভব না হয়, অর্থাৎ নতুন তদন্তকারী কর্মকর্তা 15 দিন অথবা 15 কার্য দিবস অথবা 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে না পারেন, তাহলে 24 ঘন্টার ভিতরে কি করবেন? তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা আদেশ প্রদানকারী, অর্থাৎ যে আদেশ প্রদান করছে যে আদালত বা ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটকে লিখিত ভাবে অবহিত করবেন। ধারা 31-5। ধারা 31-6, উপধারা 2 ও উপধারা 4। উপধারা 2 কি করছিল? সময় বর্ধিত করছিল, কতদিন? 15 দিন। আর উপধারা 4-এ নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। এই নতুন তদন্তকারী কর্মকর্তা উপধারা 2 এবং 4 অনুযায়ী যদি অনুসারে প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল যদি 2 অথবা 4 উপধারা 2 এবং 4 অনুসারে প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, অর্থাৎ 2 উপধারা এবং 4 উপধারা উল্লেখিত সময়ের মধ্যে কোনো তদন্ত কার্য সমাপ্ত না হওয়া সম্পর্কে যদি প্রতিবেদন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা ট্রাইব্যুনালের নিকট যদি প্রেরণ করা হয়, তাহলে ট্রাইব্যুনাল কি করবেন? ট্রাইব্যুনাল বা আদালত যদি মনে করেন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাই দায়ী, তার তদন্তকারী কর্মকর্তার অদক্ষতা অদক্ষতা বলে বিবেচিত হবে এবং তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আদেশ বা নির্দেশ প্রদান করতে পারেন। ধারা 31-6। তাহলে ধারা 31 বুঝতে কারো সমস্যা আছে? বোঝার তো সমস্যা হওয়ার কথা না, এর আগেও কয়েকবার এই তদন্তের সময়সীমা পড়াইছে। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে ধারা 31 এর আগে বলা হয়েছে 30 কার্য দিবস, 60 কার্য দিবস, 60 কার্য দিবস। 2 বলা হয়েছে অতিরিক্ত 15 দিন। 3 বলা হয়েছে 24 ঘন্টার ভিতরে অবহিত করতে হবে। 4 মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে হবে। তিনি সময় পাবেন 15 দিন, তারপর 30 দিন। এই সময়ের ভিতরে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত না হয়, তাহলে 5 তিনি কি করবেন? উপধারা 4 অনুযায়ী তদন্ত সমাপ্ত না হলে তিনি এই 5 উপধারা অনুযায়ী লিখিত ভাবে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ম্যাজিস্ট্রেটকে বা যে আদেশ প্রদান করছে সে আদালতকে অবহিত করবেন এবং জানাবেন। এই 6 উপধারায় বলা হয়েছে উপধারা 2 এবং 4 অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত না হয় এবং এই বিষয়ে যে প্রতিবেদন প্রেরণ করা হয়, সেই প্রতিবেদন যাচাই বাছাই করার পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা আদালত বা ট্রাইব্যুনাল বা আদেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অপরাধ তদন্তের সময়সীমা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হওয়ার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তাই দায়ী, তাহলে তিনি কি করবেন? তার অদক্ষতা বলে বিবেচিত করবেন এবং তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে এই অদক্ষতা লিপিবদ্ধ করার জন্য বলবেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করতে পারেন। ধারা 31-6। ধারা 32, মামলার তদন্ত হস্তান্তর। মামলার তদন্ত হস্তান্তর ফৌজদারি কার্যবিধি আইনের কত?
ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 191, ধারা 192। ধারা 191-তে বলা হয়েছে, যদি আসামি মনে করে যে অন্য আদালতে বিচার পাবে, আদালত যখন তাকে জানাবে বা বুঝাবে যে তুমি অন্য আদালতে বিচার পাইতে পারো, সেই ক্ষেত্রে কোনো আসামি যদি আপত্তি করে যে হ্যাঁ আমি অন্য আদালতে বিচার পাইতে ইচ্ছুক, সেক্ষেত্রে কি করতে হবে? মামলা হস্তান্তর করতে হবে। আর 192-তে বলা হয়েছিল, নিজেরাই ম্যাজিস্ট্রেট বা বিচারক নিজেই কি করতে পারেন? অন্য আদালতে মামলা হস্তান্তর করতে পারেন। আর এখানে ধারা 32-এ বলা হয়েছে, মামলার তদন্ত হস্তান্তর, অর্থাৎ তদন্ত কার্যক্রম অন্য কোনো অফিসার দ্বারা করানো যাবে। মাদকদ্রব্য অপরাধের তদন্ত চলাকালীন যদি মহাপরিচালক লিখিতভাবে অনুরোধ করেন, কে অনুরোধ করবেন? মহাপরিচালক। তাহলে মামলার তদন্ত হস্তান্তর করার জন্য কে অনুরোধ করতে পারবেন? লিখিতভাবে কে অনুরোধ করতে পারবেন? যদি প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয় যে মামলার মাদকদ্রব্য অপরাধের তদন্ত হস্তান্তর করার জন্য নিম্নের কোন ব্যক্তি লিখিতভাবে অনুরোধ করতে পারেন? মহাপরিচালক, মাদকদ্রব্য মহাপরিচালক, পুলিশ সুপার, পুলিশ থানার ওসি, অথবা সার্কেল অফিসার। তাহলে উত্তর হবে কে? মহাপরিচালক, মাদকদ্রব্যের মহাপরিচালক। তিনি কিভাবে অনুরোধ জানাবেন? লিখিতভাবে, অথবা মৌখিক, অথবা একটিও নয়, অথবা দুটি। তিনি লিখিতভাবে তিনি লিখিতভাবে কি করবেন? অনুরোধ করবেন। তাহলে মাদকদ্রব্য অপরাধের তদন্ত চলাকালীন যদি মহাপরিচালক লিখিতভাবে অনুরোধ করেন, মহাপরিচালক কর্তৃক নির্দিষ্ট ব্যক্তির নিকট তদন্ত হস্তান্তর করবেন। তিনি শুরু হতে অথবা যেখানে তদন্ত হস্তান্তর হয়েছে সেখান থেকে তদন্ত সম্পূর্ণ করবেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে 32 ধারায়, মামলার তদন্ত হস্তান্তর করতে হবে কার নির্দেশে? মহাপরিচালকের নির্দেশে। এবং মহাপরিচালক যদি কোনো ব্যক্তিকে বা কোনো অফিসারকে যদি নির্দিষ্ট করে দেয় যে হ্যাঁ তুমি রাকিবের কাছ থেকে নিয়ে রহিমের কাছে এই মামলার তদন্ত কার্যক্রম হস্তান্তর করো, তাহলে মহাপরিচালক যদি লিখিতভাবে এই অনুরোধটা জানায়, তাহলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, অর্থাৎ যে অফিসার তদন্ত করবেন তার নিয়ন্ত্রণকারী যে কর্তৃপক্ষ থাকবে, তিনি কি করবেন? ওই যে অফিসারের কাছে তদন্ত চলতেছে সেই অফিসারের কাছ থেকে নিয়ে মহাপরিচালক যাকে দেওয়ার জন্য নির্দেশ দেবেন, সেই ব্যক্তিকে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য মামলা হস্তান্তর করবেন। ধারা 32। তাহলে ধারা 31-এ মামলার অপরাধ তদন্তের সময়সীমা, ধারা 32-এ মামলার তদন্ত হস্তান্তর। অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মহাপরিচালক যদি কখনো মামলার তদন্ত হস্তান্তর করার জন্য লিখিতভাবে অনুরোধ করেন এবং মামলার তদন্ত হস্তান্তর কাকে করতে হবে সে বিষয়ে যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে তিনি সিলেক্ট করে দেন, বলে দেন যে অমুকের কাছে মামলার তদন্ত হস্তান্তর করা হোক, তাহলে তার লিখিত অনুরোধের জন্য মামলার তদন্ত হস্তান্তর করা যাবে। এবং মামলার তদন্ত যার কাছে হস্তান্তর করা হবে তিনি মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তিনি যদি মনে করেন প্রথম থেকে মামলার তদন্ত করবেন, তাহলে প্রথম থেকে করতে পারবেন। অথবা তিনি যদি মনে করেন যে পর্যন্ত আগের অফিসার মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করছে সেখান থেকে তিনি শুরু করবেন, তিনি সেখান থেকেও মামলার তদন্ত শুরু করতে পারবেন এবং মামলার তদন্ত সমাপ্ত করতে পারবেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ধারা 32। তাহলে প্রশ্ন আসতে পারে যে মামলার তদন্ত হস্তান্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলার তদন্ত হস্তান্তর করার জন্য কে নির্দেশ দিতে পারেন? মহাপরিচালক নির্দেশ দিতে পারেন। কিভাবে নির্দেশ দিতে পারেন? লিখিতভাবে অনুরোধ জানিয়ে এই নির্দেশটা দিতে পারেন। ধারা 32। ধারা 32। ধারা 31, ধারা 32 বোঝা গেল না বুঝতে পারার সমস্যা আছে? বুঝতে পারলাম। ধারা 36। ধারা 36টা গুরুত্বপূর্ণ। ধারা 36-এর এক টেবিল আছে, টেবিল থেকে প্রশ্ন হয় না, টেবিল আমরা পড়বো না, টেবিল তেমন গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, আমরা পড়বো ধারা 36, বিভিন্ন অপরাধের দণ্ড। এই আইনে আমরা যেমন অস্ত্র আইনে পড়ছিলাম, অস্ত্র আইনের 5 ধারা থেকে শুরু করে 17 ধারা পর্যন্ত দণ্ড আছে কোথায়? 19 ধারায়। দণ্ড আছে 19 ধারায়। আবার 20 ধারায় আছে কি? বর্ধিত দণ্ড। ঠিক সেম, এখানে যতগুলা ধারা আছে এই ধারার দণ্ডের কথা আলোচনা করা আছে। এই ধারায় দণ্ডের কথা আলোচনা করা আছে, নিজস্ব দণ্ড আছে, কিন্তু তারপরেও ধারা 36-এ
বিভিন্ন অপরাধের দণ্ডের বিষয়ে আলোচনা করা হয়েছে। ধারা 36। ধারা 36-এর 2। ধারা 36-এর 1 আছে টেবিল। টেবিলের ভিতরে বিশেষ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংক্রান্ত আলোচনা করা আছে। 36-এর 1 আমাদের দরকার নাই, আমরা 36-এর 1 পড়বো না। 36-এর 2 থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। 36-এর 2। 36-এর 2 বলা হয়েছে, কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে দণ্ড ভোগ করার পর পুনরায় মাদকদ্রব্য অপরাধ করলে তিনি দণ্ডিত হবেন। তাহলে 36-এর 2 বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি একবার মাদকদ্রব্য অপরাধ করার পর যদি দণ্ড ভোগ করে এবং পুনরায় যদি মাদকদ্রব্য অপরাধ করে তাহলে তিনি কি হবেন? দণ্ডিত হবেন। তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অপরাধের দ্বিগুণ সর্বোচ্চ দণ্ড। অপরাধের দ্বিগুণ সর্বোচ্চ দণ্ড। কথা বোঝা যায়? বোঝা যায় স্যার। এখানে ধারা 36-এর 2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি একবার অপরাধ করার পর দণ্ডভোগ করে, দেখা গেল কোনো ব্যক্তি মাদক সংক্রান্ত একবার অপরাধ করছে, অপরাধ করার পর কি জেল হাজতে সে 6 মাস আটক ছিল। জেল হাজতে 6 মাস আটক ছিল, তার মানে সে দণ্ডভোগ করছে। দণ্ডভোগ করার পর যদি সেই ব্যক্তি পুনরায় মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করে তাহলে তিনি আবার পুনরায় অপরাধী হবেন এবং তাকে পুনরায় দণ্ডভোগ করতে হবে। এক্ষেত্রে কি দণ্ড হবে? এক্ষেত্রে তার দণ্ড হবে বা শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা এই আইনে যে সর্বোচ্চ দণ্ড আছে, এই আইনে যে সর্বোচ্চ দণ্ড আছে তার দ্বিগুণ দণ্ড। অর্থাৎ সর্বোচ্চ দণ্ড যদি 5 বছর থাকে বা 10 বছর থাকে তাহলে তার দ্বিগুণ দণ্ড কত বছর? 10 বছর। তাহলে তার দ্বিগুণ সর্বোচ্চ দণ্ড হবে, অর্থাৎ দ্বিগুণ 10 দুগুণা 20 বছর তার দণ্ড হবে। ধারা 36-এর 2। তাহলে ধারা 36-এর 2 বলা হয়েছে মোট 2টি অপরাধ। প্রথমে অপরাধ করে দণ্ডভোগ করছে এবং পুনরায় মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করছে, তাহলে তিনি কি হবেন? দণ্ডিত হবেন। তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা অপরাধের দ্বিগুণ দণ্ড। অত্র আইনে যে অপরাধের কথা বলা আছে সেই অপরাধের যে সর্বোচ্চ দণ্ড আছে সেই সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড। ধারা 36-এর 2। ধারা 36-এর 3। কোন ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে 2বার দণ্ড ভোগ করার পর পুনরায় মাদকদ্রব্য অপরাধ করলে তিনি দণ্ডিত হবেন। অর্থাৎ তিনি বলা হয়েছে, কোন ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের জন্য দ্বিতীয়বার দণ্ডিত ভোগ করার পর, যেমন প্রথমটা কি দ্বিতীয়, ধারা 36-এর 2 বলা হয়েছে একবার দণ্ডভোগ করার পর পুনরায় দণ্ডভোগ করছে, তার মানে ধারা 36-এর 2বার দণ্ডভোগ, আর ধারা 36-এর 3-এ 3বার দণ্ডভোগ। ধারা 36-এর 3-এ 3বার দণ্ডভোগ। অর্থাৎ কোন ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে 2বার দণ্ডভোগ করার পর যদি পুনরায় মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করে তাহলে তিনি কি হবেন? দণ্ডিত হবেন না, তিনি অপরাধী হবেন বা তিনি সাজা ভোগ করবেন। কি সাজা হবে? শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 20 বছর কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 36-এর 3। ধারা 36-এর 3। ধারা 36-এর 2, একবার অপরাধ করছে, দণ্ডভোগ করছে, দণ্ডভোগ করার পর পুনরায় অপরাধ করছে, তাহলে তিনি দণ্ড ভোগ করবেন বা দণ্ডিত হবেন বা তিনি সাজা ভোগ করবেন বা তিনি অপরাধী হবেন। ধারা 36-এর 2। আর 36-এর 3-এ বলা হয়েছে 2বার অপরাধ করার পর যদি পুনরায় কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তিনি কি হবেন? অপরাধী হবেন। শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 20 বছর 20 বছর কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। অনন্য 20 বছর কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 36-এর 3। ধারা 36-এর 4। ধারা 36-এর 4। যদি কোনো ব্যক্তি মাদক সেবন অপরাধী প্রতীয়মান হয় তাহলে তাকে চিকিৎসার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে হবে। অপরাধী চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক হলে অপরাধী হবেন। ধারা 36-এর 4। ধারা 36-এর 4-এ বলা হয়েছে, এই আইনে যা কিছুই থাকুক না কেন
এখতিয়ার সম্পন্ন আদালতে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত অন্য কোনো মাদকদ্রব্য অপরাধে অপরাধী প্রমাণিত না হয়। অর্থাৎ মাদক সেবন ব্যতীত অন্য অপরাধ, যে বেচা কেনা, সঙ্গে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, গাড়িতে নিয়ে যাওয়া, বা একজনের কাছ থেকে একজনের কাছে হস্তান্তর করা, এই সকল অপরাধ না। যদি মাদক সেবন সংক্রান্ত অপরাধে যদি অপরাধী হয়, সেক্ষেত্রে কি করতে হবে? তাকে চিকিৎসার জন্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে হবে। অর্থাৎ ধারা 2-31 যে পড়ছিলাম, ধারা 2-31, মাদকাসক্ত ব্যক্তি, যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় এবং সে মাদক সেবন করে, এই বিষয়টা যদি তার প্রমাণিত হয়, সেটা চিকিৎসার মাধ্যমে হোক, ওই 24 ধারা অনুযায়ী হোক, শারীরিক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আছে, ডোপ টেস্ট আছে, এগুলো পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ হয় যে রহিম বা করিম বা যদু মধু কি করে, মাদক সেবন করে, তাহলে এই মাদক সেবন সংক্রান্ত যদি কোনো কিছু প্রমাণ হয় বা প্রমাণিত হয়, বা মাদক সেবন যে অপরাধ আছে সেই অপরাধে যদি প্রমাণিত হয়, তাহলে তাকে চিকিৎসার জন্য কি করতে হবে? মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে প্রেরণ করতে হবে। সে যদি চিকিৎসা নিতে অনিচ্ছুক হয় বা সে যদি সেখানে যেতে না চায়, চিকিৎসা নিতে না চায়, তাহলে তিনি অপরাধী হবেন, ধারা 36-4। এক্ষেত্রে তার শাস্তি হবে অনন্য 6 মাস, এবং অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড, অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড, ধারা 36-4। ধারা 36-2, একবার অপরাধ করার পর দণ্ড ভোগ করলে পুনরায় যদি অপরাধ করে তাহলে দণ্ডিত হবেন। ধারা 36-3, 2বার অপরাধ করার পর যদি আবার অপরাধ করে তাহলে 3বার অপরাধ। ধারা 36-4, যদি কোনো ব্যক্তি মাদক সেবন অপরাধে যদি অপরাধী হয়, তাহলে তার চিকিৎসার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে প্রেরণ করতে হবে। এবং সে যদি সেখানে যেতে বা চিকিৎসা নিতে যদি অস্বীকৃতি জানায় বা অস্বীকার করে, বা চিকিৎসা যদি সে নিতে না চায়, তাহলে সে কি হবে? অপরাধী হবে। কখন অপরাধী হবে? আদালত যদি নির্দেশনা যায় যে তুমি চিকিৎসা গ্রহণ করো, তুমি অমুক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাও, তুমি সেখানে চিকিৎসা নাও, 2 মাস, 4 মাস, 1 মাস, যেখানে যা থাকা লাগে, যতদিন থাকা লাগে, তুমি সেখানে থেকে চিকিৎসা নাও, সেখানে থেকে তুমি চিকিৎসা নাও, চিকিৎসা গ্রহণ করো। তাহলে এই চিকিৎসা নিতে যদি সে অনিচ্ছা প্রকাশ করে বা চিকিৎসা যদি সে নিতে না চায়, সে যদি অনিচ্ছুক হয়, তাহলে সে কি হবে? অপরাধী হবে, ধারা 36-4। এখানে তার অপরাধ হবে, অপরাধের জন্য সে সাজা ভোগ করবে অনূর্ধ্ব 5 বছর, অর্থাৎ সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 6 মাস, সেই সাথে অতিরিক্ত অর্থদণ্ড হবে, ধারা 36-4। ধারা 36-5, ধারা 36-5, কোনো ব্যক্তি অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত হয়ে কোনো ব্যক্তি অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত হয়ে জনগণের শান্তি বিনষ্ট করলে বা বিরক্তির সৃষ্টি করলে বা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালালে তিনি অপরাধী হবেন। আমরা রাস্তাঘাটে যখন ডিউটি করি, বিভিন্ন ধরনের চেকপোস্ট ডিউটি করি, তল্লাশিমূলক কার্যক্রম সম্পন্ন করি, সেই সময় অনেক সময় দেখা যায় যে আমরা তল্লাশি কালে বা চেকপোস্ট ডিউটি কালে অনেক সময় গাড়ি দাঁড় করাই, যে কোনো ব্যক্তি মাদকাসক্ত কিনা, মাদক সেবন করে কিনা, তার সাথে মাদক আছে কিনা, এই সকল সংক্রান্ত চেক করার ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি মাদক সেবন করছে বা গ্রহণ করছে, তাহলে তাকে কি করতে হবে? আটক করতে হবে, তাকে গ্রেপ্তারও করা যাবে। কারণ এখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়, তাহলে সে গাড়ি চালাতে পারবে না, তাহলে সে কি হবে? অপরাধী হবে। একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাবে, সে তখন অন্যের ক্ষতি সাধন করতে পারে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কি করতে হবে? সে ব্যক্তিকে আটক করতে হবে বা গ্রেপ্তার করতে হবে, ধারা 36-5। তা ধারা 36-2 বলা হয়েছে, 2বার অপরাধ যদি করে তাহলে অপরাধী হবে, একবার অপরাধ আগে করছে পুনরায় অপরাধ। ধারা 36-3 বলা হয়েছে, 2বার আগে অপরাধ করছে তারপর তৃতীয়বার অপরাধ। ধারা 36-4 বলছে, যদি কোনো ব্যক্তি মাদক সেবন অপরাধে অপরাধী হয় বা প্রমাণিত হয় যে সে মাদক সেবন করে বা গ্রহণ করে, সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ করা যায় বা প্রমাণিত হয়, তাহলে আদালত যদি তাকে মাদকাসক্তি নিরাময় চিকিৎসা কেন্দ্রে যদি চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেয়, এবং সেই ব্যক্তি যদি চিকিৎসা নিতে অনিচ্ছুক প্রকাশ করে বা অনীহা প্রকাশ করে, বা সে যদি সেখানে চিকিৎসা নিতে না চায়, তাহলে সে কি হবে? হবে তাহলে সে অপরাধী হবে, ধারা 36-4। এই অপরাধের জন্য তার শাস্তি হবে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 6 মাস, সেই সাথে অতিরিক্ত অর্থদণ্ড হবে।
আর ধারা 36-5 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, যদি কোনো ব্যক্তি অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত হয়, জনগণের শান্তি বিনষ্ট করে বা আইন শৃঙ্খলা নষ্ট করে অথবা বিরক্তি সৃষ্টি করে বা নেশাগ্রস্ত হয়ে যদি গাড়ি চালায়, তাহলে সেই ব্যক্তি কি হবে? অপরাধী হবে। ধারা 36-5, তার শাস্তি হবে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড, অর্থাৎ সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। ধারা 36-5। ধারা 36-5। ধারা 36-6। সরকারি যানবাহনের চালক যানবাহন ব্যবহারকারী অফিসারের অনুপস্থিতিতে গাড়িতে মাদকদ্রব্য পরিবহনের সময় আটক হলে অপরাধ অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। আমরা অবশ্যই জানি, যদি সরকারি কর্মচারী কোনো ধরনের অপরাধ করে, সে তো একটা মামলা তো খাবেই। খাবে তারপরে যে বিভাগীয় যে একটা মামলা হয়, তার ডিপার্টমেন্টাল যে একটা মামলা আছে, সে মামলাও তার বিরুদ্ধে করা যাবে। অর্থাৎ ধারা 36-6 বলা হয়েছে, সরকারি যানবাহন চালক যারা থাকে, ড্রাইভার ড্রাইভার নিয়োগ করা হয় না বিভিন্ন সময় বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন জায়গায়, ড্রাইভার নিয়োগ দেওয়া হয়। এই ড্রাইভার যারা থাকে, তারা যদি তার অফিসারের অনুপস্থিতিতে মাদকদ্রব্য যদি সে গাড়িতে পরিবহন করে এবং পরিবহন করার সময় তল্লাশিকালে যদি আটক হয়, সেই ব্যক্তি অপরাধ অনুযায়ী যে অপরাধ করবে, সেই অপরাধের যে শাস্তি থাকবে, সেই শাস্তি ভোগ করতে হবে। ও বিভাগীয় ব্যবস্থা, তার যে ডিপার্টমেন্টাল একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাও গ্রহণ করা যাবে। ধারা 36-6। ধারা 36-6, বিভিন্ন অপরাধের দণ্ড। ধারা 36-2 2 বার অপরাধ, ধারা 36-3 3 বার অপরাধ। ধারা 36-6 যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত প্রমাণ হয়, যে মাদক সেবনকারী যদি প্রমাণ হয়, তাহলে তার অপরাধ। ধারা 36-5, যদি কোনো ব্যক্তি অ্যালকোহল পান করে বা গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে যদি জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করে বা বিরক্তি সৃষ্টি করে অথবা নেশাগ্রস্ত হয়ে যদি গাড়ি চালায়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে। আর 6 বলা হয়েছে, সরকারি ড্রাইভার যদি তার অফিসারের অনুপস্থিতিতে তার গাড়িতে যদি মাদকদ্রব্য বহন করে এবং তল্লাশিকালে যদি আটক করা হয়, তাহলে পরিবহনের সময় যে আটক হলে, তাহলে অপরাধ অনুযায়ী যে অপরাধের যে শাস্তি, সেই অপরাধ অনুযায়ী সেই শাস্তি ভোগ করবেন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 36-6। ধারা 36-6। ধারা 30, ধারা 32, ধারা 36 বুঝতে কারো কোনো সমস্যা আছে বা এই ধারা অনুযায়ী কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি সমস্যা নেই। বুঝতে পারছেন না? আর একটা ধারা পড়াবো, ধারা 37। ধারা 37। ধারা 37টা খুবই শর্ট। মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড। মাদকদ্রব্য উৎপাদনে, অর্থাৎ লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তির নিকট অথবা তার দখলে যদি মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি, ওয়াশ বা উপকরণ পাওয়া যায়, তাহলে তিনি অপরাধী হবেন। তাহলে তিনি কি হবেন? অপরাধী হবেন। এখানে মাদকদ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি কি কি? মাদকদ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি কি কি যন্ত্রপাতি? শর্ট শর্ট বলি, ছোট করে বলি, এই যে যারা গাজারো, যারা কাতর, তারা কি করে বিভিন্ন ধরনের, যে আসলে এগুলো আমি তো সঠিকভাবে কোনোদিন দেখি নাই, শুনছি যে ওই আপনার গ্যাস লাইট রাখে, তারপরে আপনার সিগারেটের যে খোল এটা রাখে, সিগারেটের ভিতর থেকে মশলা টশলা বের করে বিভিন্ন মাদক দ্রব্যের ভিতরে ঢোকায়। তারপরে যেমন ইয়াবা ট্যাবলেট খায়, তারপরে হেরোইন জাতীয় যেগুলা ইয়ে আছে, এগুলা কি করে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে তো এগুলা এই নেশাগুলা গ্রহণ করে নাকি? আপনাদের জানা আছে? আচ্ছা স্যার, বলতে পারবেন এখানে যন্ত্রপাতি কি কি যন্ত্রপাতি আসলে থাকে? যন্ত্রপাতি স্যার বাটাল থাকে, এর মধ্যে এই মেস রাখে, হ্যাঁ, ওই ম্যাচ যে থাকে, ম্যাচ। এবার খাওয়ার লাগে ওই যে পাতলা পাতলা পাতা পাতা রাখে, কাগজ। টোটাল এর মধ্যে কথা, স্বাস্থ্যের অপরাধ হলো যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য কোনো যন্ত্রপাতি রাখে, কোনো ওয়াশ রাখে বা কোনো উপকরণ রাখে,
যাই কিছু পাওয়া যাক, আপনার তাকে তার দেহ তল্লাশি করার পর যদি সন্দেহ হয় যে হ্যাঁ এটা দিয়ে সে মাদকদ্রব্য গ্রহণ করে, বা এটা দিয়ে সে গাঁজা গ্রহণ করে, এটা দিয়ে সে ইয়াবা, বা এটা দিয়ে সে হেরোইন, বা যদি অ্যালকোহলের কোনো বোতল টোতল পাওয়া যায়, ঠিক আছে, তাহলে মনে করা যেতে পারে যে এই ব্যক্তি মাদক সেবন করে বা মাদক গ্রহণ করে বা মাদক কেনা বেচার সাথে সংশ্লিষ্ট বা মাদকদ্রব্য অপরাধের সাথে সংশ্লিষ্ট, এরূপ মনে হতে পারে। যখন এই সকল যন্ত্রপাতি ওয়াশ বা উপকরণ পাওয়া যাবে, তখন ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন, ধারা 37। তাহলে ধারা 37-এর মোট কথা হলো, মাদকদ্রব্য উৎপাদনে যদি কোনো যন্ত্রপাতি পাওয়া যায়, তাহলে যার কাছে এই যন্ত্রপাতিগুলো পাওয়া যাবে সেই ব্যক্তি অপরাধী হবেন। এখন মাদকদ্রব্য সংক্রান্ত যে উপকরণগুলো আছে, যে যন্ত্রপাতিগুলো আছে, এই যন্ত্রপাতিগুলো আপনাকে বুঝে নিতে হবে কোন যন্ত্রপাতি, এই যন্ত্রপাতির মাধ্যমে কোন ধরনের মাদকদ্রব্য উৎপাদন করা যেতে পারে, বা এই ওয়াশ বা উপকরণের মাধ্যমে, উপকরণ, মাদকদ্রব্যের উপকরণ কোনগুলো হতে পারে? মাদকদ্রব্য উপকরণ গাঁজা টাজা হতে পারে, তারপর ইয়াবা হতে পারে, হেরোইন হতে পারে, আরো বিভিন্ন ফেন্সিডিল টেন্সিল যা যা আছে, এগুলো সব মাদকদ্রব্যের উপকরণ, এগুলাও হতে পারে। তাহলে যদি কোনো ব্যক্তির কাছে এই সংক্রান্ত যদি কোনো কিছু পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন, ধারা 37। এবং তার শাস্তি হবে সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 2 বছর ও অতিরিক্ত অর্থদণ্ড, ধারা 37। এবার ধারা ধারা 31-এ বলা হয়েছে অপরাধ তদন্তের সময়সীমা। ধারা 32-এ মহাপরিচালক কর্তৃক যদি লিখিতভাবে অনুরোধ করা হয় তাহলে মামলা তদন্ত হস্তান্তর করা যাবে, ধারা 32। ধারা 36-এ বলা হয়েছে বিভিন্ন অপরাধের দণ্ড। ধারা 37-এ বলা হয়েছে মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড। তাহলে ধারা 31 থেকে ধারা 37 পর্যন্ত কোনো প্রশ্ন আছে? নাই স্যার। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস এ পর্যন্ত নেব, আর ক্লাসের সামনের দিকে যাব না। অনেক সকালবেলা উঠছি, মাথা একটু ইয়া করতেছে। যাই হোক, এই 4টা ধারা একটু ইয়া করেন। আপনাদের 31 ধারা তো মোটামুটি ইনশাল্লাহ কভার করাই আছে। 32, 36, 37। 37 ধারায় এক কথা মাদকদ্রব্য উৎপাদনে যদি যন্ত্রপাতি যন্ত্রপাতি পাওয়া যায়, কোনো উপকরণ পাওয়া যায়, বা কোনো উপাদান যদি পাওয়া যায়, তার জন্য সে ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন, অবশ্যই অপরাধী হবেন। কারণ এই মাদকদ্রব্যের যে উপাদানগুলো আছে, এই উপাদান কোনো ব্যক্তির কাছে পাওয়া গেলে সে কি হবে? অপরাধী হবে। মাদকদ্রব্যের যন্ত্রপাতি আছে, সে অপরাধী হবে। কথা বুঝতে পারছেন? তাহলে 31 ধারা থেকে 37 ধারা পর্যন্ত ইনশাল্লাহ একটু পড়ার চেষ্টা করবেন, আর রাত্রে যথারীতি সময়ে আমাদের ফৌজদারি কার্যবিধি ইনশাল্লাহ ক্লাস হবে। তাহলে সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।